দশম শ্রেণীর তাপীয় প্রসারণ অধ্যায়ের কঠিনের প্রসারণ বিষয়বস্তুটি আগের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছি। আজকে আমরা আলোচনা করব তরলের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ সম্পর্কে। তার আগে তোমাদের বলে রাখি, যদি আমার এই প্রয়াস তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দাও এবং বেল বাটনটিও তোমরা ক্লিক করে রাখো। এবং যদি তোমাদের উপকার হয় এই ভিডিওটির মাধ্যমে, তাহলে তোমরা এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদেরও শেয়ার করো, যাতে তারাও এটি দেখে উপকৃত হতে পারে। চলো আজকে আমরা শুরু করি তরলের প্রসারণ। এর আগের দিন কঠিনের প্রসারণ পড়ার সময় তোমরা দেখেছো, যদি আমরা তাপ প্রয়োগ করে কোনো কঠিন বস্তুর উষ্ণতা বাড়াই তাহলে কঠিনের আকার বৃদ্ধি পায়, তার দৈর্ঘ্য প্রসারিত হয়, ক্ষেত্রফল প্রসারিত হয় এবং আয়তন প্রসারিত হয়। সেজন্য কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন এই তিন প্রকার প্রসারণ গুণাঙ্ক ছিল। এখন তোমরা সকলেই জানো যে তরল পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে তরল পদার্থেরও কিন্তু আকার পরিবর্তন হবে এবং সে আকারে বৃদ্ধি পাবে। কিন্তু তরলের, তোমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছো, তরলের নির্দিষ্ট আকার নেই। তাই তরল পদার্থকে যখন আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করে উত্তপ্ত করব, তরল পদার্থ দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ তরলের ক্ষেত্রে সম্ভব হবে না। কারণ তরলের নির্দিষ্ট আকার না থাকায় তার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল পরিমাপ করাই সম্ভব নয়। তরলের প্রকৃতপক্ষে আমরা সহজেই পরিমাপ করতে পারি তরলের আয়তন। তাই তরলের আয়তন প্রসারণটাকে আমরা খুব সহজে পরিমাপ করতে পারবো। ফলে তরলের প্রসারণ বলতে তরলের আয়তন প্রসারণকেই বোঝানো হবে। সমস্ত জায়গায় হয়তো তোমাদের লেখা থাকবে না তরলের আয়তন প্রসারণ, কিন্তু তরলের প্রসারণ আমরা যদি বলি প্রশ্নে, তোমাদের বুঝে নিতে হবে যে তরলের আয়তন প্রসারণকেই এখানে বোঝানো হয়েছে। যেমন কঠিনের ক্ষেত্রে তোমরা দেখেছিলে এক এক পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক এক রকম হয়, আমি একটি চার্টও তোমাদের দেখিয়েছিলাম। তেমনই বিভিন্ন তরলের কিন্তু আয়তন প্রসারণ বিভিন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রেও আমরা একটি আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা পাবো। যেমন কঠিনের আমরা দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক পেয়েছিলাম, তেমন তরলেরও কিন্তু আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো এবং সেটি বিভিন্ন তরলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হবে। প্রকৃতপক্ষে এটি কিন্তু তরলের একটি ভৌত ধর্ম। যে কোনো বিশুদ্ধ তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তোমরা পড়বে, একটু পরেই আমি বলবো, সেটি কিন্তু নির্দিষ্ট। এখানে একটি ব্যতিক্রম তোমরা একটু খেয়াল রাখবে, জলের উষ্ণতা যদি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়ানো হয় তখন আয়তন প্রসারিত না হয়ে সংকুচিত হয়। এটিকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরে কিন্তু জলের উষ্ণতা বাড়ালে তার আয়তন অন্যান্য তরলের মতোই বৃদ্ধি পায়। এই ব্যাপারটি তোমরা একটু খেয়াল রাখবে, এটিকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। এবার আমরা আলোচনা করব তরলের প্রসারণ কয় প্রকার এবং কি কি। তোমরা দেখো, কঠিনের ক্ষেত্রে তোমরা দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক পেয়েছিলে। একটু আগেই আমি বললাম যে তরলের কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। যেহেতু তরলের নির্দিষ্ট কোনো আকার নেই, তরলকে আমাদের সবসময় কোনো না কোনো পাত্রে রাখতে হয় এবং পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। ফলে তরলকে যদি আমরা কোনো পাত্রে রেখে উত্তপ্ত করি তাহলে তরলটি যেমন আয়তনে বৃদ্ধি পাবে, তেমন পাত্রটিও কিন্তু আয়তনে বৃদ্ধি পাবে বা প্রসারিত হবে। ফলে তরলের প্রকৃতপক্ষে 2 রকমের প্রসারণ গুণাঙ্ক হয়। একটি হলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং একটি হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব ধর্ম, কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম নয়। তরলকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপরও এটি নির্ভর করে। তাহলে এই 2 প্রকার প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা কিভাবে লিখব, দেখো এখানে তোমাদের দেখানো হয়েছে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, কোনো তরলকে যে পাত্রে নিয়ে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে। অর্থাৎ পাত্রে আমরা তরলকে রেখেছি এবং উত্তপ্ত করছি, পাত্রও প্রসারিত হচ্ছে, কিন্তু সেটিকে আমরা নেগলেক্ট করলাম, অর্থাৎ পাত্রের প্রসারণটিকে আমরা অগ্রাহ্য করলাম। এই অবস্থায় যে প্রসারণ আমরা পাবো সেটি তরলের আপাত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ কাকে বলা হবে, কোনো তরলকে যে পাত্রে আমরা উত্তপ্ত করব সেই পাত্রের প্রসারণকে তরলের আপাত প্রসারণের সঙ্গে যুক্ত করলে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে।
একটি উদাহরণের সাহায্যে চলো এই ব্যাপারটি তোমাদের শুধু সংজ্ঞা পড়ে এখানে ক্লিয়ার হবে না, একটি উদাহরণের সাহায্যে চলো এই ব্যাপারটিকে আমরা একটু পরিষ্কার করে নিই। এখানে তোমাদের একটি এক্সাম্পল দেখানো হয়েছে। এটি একটি কাঁচের গোলতল ফ্লাস্ক, এটি একটি তরল দ্বারা পূর্ণ করা আছে। তরল দ্বারা সম্পূর্ণ একে পূর্ণ করে নেবার পরে এখানে একটি কর্কের ছিপি, যে ছিপিটির মধ্যে দিয়ে একটি দুমুখ খোলা কাঁচের নল প্রবেশ করানো আছে, সেই কর্কের ছিপিটি এখানে আটকে দেওয়া হলো। দেখো, কর্কের ছিপিটি যদি আমরা আটকে দিই তাহলে এই কর্কের ছিপিটি যে তরলকে অপসারিত করবে সেই তরলটি এর মধ্যে দিয়ে একটু উপরে উঠে আসবে, ফলে এরকম এই এ দাগ পর্যন্ত তরল থাকবে। এই চিত্রটিতে ভুল হয়েছে, এখানে তরলটি কিন্তু এখানে কোনো ফাঁকা জায়গা নেই, এই বিকারটি সম্পূর্ণই তরল দ্বারা পরিপূর্ণ। তরল দ্বারা সম্পূর্ণরূপে এই বিকারটিকে পরিপূর্ণ করে কর্কের ছিপি আমরা আটকে দিয়েছি, দুমুখ খোলা নল এখানে রয়েছে এবং তরল এই এ উচ্চতা পর্যন্ত প্রাথমিকভাবে রয়েছে। তাহলে প্রাথমিকভাবে তরলের উচ্চতা হলো এ। এবার আমরা এই পাত্রটিকে উত্তপ্ত করলাম। একটু দেখো তোমরা, এখানে গরম জলের একটি পাত্র রাখা হয়েছে, তাতেই গোলতল ফ্লাস্কটি ডুবিয়ে দেওয়া হয়েছে, ফলে তরলটি সমভাবে চারিদিক থেকে উত্তপ্ত হচ্ছে। তরলটি প্রথমে এ দাগ পর্যন্ত ছিল, এখন তরলটিকে উত্তপ্ত করলে তোমরা কি দেখবে? তোমরা বুঝতেই পারছো তরল আয়তনে প্রসারিত হবে, ফলে এই নলে তরল এ থেকে উপরের দিকে ওঠার কথা। কিন্তু পরীক্ষাগারে যদি খুব সূক্ষ্মভাবে আমরা পর্যবেক্ষণ করি, একটি অদ্ভুত ঘটনা আমরা লক্ষ্য করব। আমরা দেখব এ দাগ থেকে তরল উপরের দিকে না উঠে এই পাত্রটিকে উত্তপ্ত করলে এ দাগ থেকে তরল প্রথমে বি দাগেতে নেমে আসে, কিছুটা নিচে নেমে আসে। এখন এই ঘটনাটা কেন ঘটে? আবার বলছি, তরল প্রাথমিকভাবে ছিল এ দাগ পর্যন্ত, সম্পূর্ণ পাত্রটিকে আমরা উত্তপ্ত করলাম, তরল এ থেকে বিতে নেমে এলো। তোমরা জানো যে উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু এখানে এ থেকে বিতে নেমে আসছে তরলটি, মনে হচ্ছে আমাদের যেন আয়তন হ্রাস পেয়েছে, কিন্তু তা নয়। চলো তোমাদের ঘটনাটি আমি ব্যাখ্যা করছি। এই পাত্রটিকে যখন আমরা উত্তপ্ত করব, তরল আয়তনে প্রসারিত হবার আগেই এই পাত্রটি কঠিন, এই যে পাত্রটি এখানে ধরো এটি কাঁচের পাত্র, সেটি কিন্তু কিছুটা আয়তনে প্রসারিত হবে। এখন এই পাত্রটা যদি আয়তনে প্রসারিত হয় তাহলে এই পাত্রটি আগের থেকে বেশি তরল ধারণ করতে পারবে, ফলে এখান থেকে নল থেকে কিছুটা তরল আবার পাত্রে নেমে আসবে। তাহলে এ থেকে বি দাগে তরল নেমে আসার কারণ হলো কাঁচের পাত্রটি বা কঠিন পাত্রটির আয়তন বৃদ্ধি পাওয়া। তাহলে এক্ষেত্রে এবি হলো কঠিন পাত্রের প্রসারণের সঙ্গে সমানুপাতিক। এরপরে আরও যদি আমরা উত্তপ্ত করি, তখন দেখব তরল আবার বি থেকে সিতে পৌঁছলো। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? আমরা এই পাত্রটিকে উত্তপ্ত করলে প্রথমে তরল এ থেকে বি দাগে নেমে এলো, তারপরে আবার বি থেকে সিতে পর্যন্ত উঠলো। এই যে তরল বি থেকে সি পর্যন্ত উঠলো, এটি হলো এই পাত্রের ভিতরে থাকা তরলের প্রকৃত প্রসারণ। অর্থাৎ এ বি হলো এ থেকে বি তরলের আয়তন প্রথমে যে হ্রাস পেল, সেটি হলো এই পাত্রটির প্রসারণ। বি থেকে সি তরল যে উঠল, এটি হলো ভিতরের তরলটির প্রকৃত প্রসারণ। এবার তোমরা ভেবে দেখো, কেউ যদি পাত্রের প্রসারণটি অগ্রাহ্য করে, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ না করে যে তরল এ থেকে বি দাগে নামলো, তিনি কি দেখবেন? তিনি দেখবেন যে এ থেকে তরল সিতে উঠেছে। কেউ যদি, আরেকবার আমি বলছি তোমাদের ক্লিয়ার করার জন্যে, কেউ যদি ভালো করে পর্যবেক্ষণ না করে তাহলে সে এ থেকে বিতে যে তরল নেমেছিল এটি সে লক্ষ্য করবে না, সে দেখবে এ থেকে তরল সিতে উঠেছে। অর্থাৎ পাত্রের এই প্রসারণ এ বি, সেটিকে সে অগ্রাহ্য করছে। সেক্ষেত্রে এসি হলো তরলের আপাত প্রসারণ। তাহলে এখানে দেখো, এই পর্যবেক্ষণটি থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? এ বি এটি হলো পাত্রের প্রসারণ, বিসি এটি হলো তরলের প্রকৃত প্রসারণ, আর এসি এটি হলো তরলের আপাত প্রসারণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তরলের আপাত প্রসারণ কি? বিসি। তাহলে তরলের আপাত প্রসারণ সমান আমি বলতে পারি, দেখো তোমাদের আমি মাউস দিয়ে দেখাচ্ছি পয়েন্টার দিয়ে, বিসি হলো তরলের প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ বিসি সমান এবি মানে পাত্রের প্রসারণ প্লাস এসি মানে তরলের আপাত প্রসারণ। সুতরাং তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। দেখো এখানে তোমাদের দেখানো হয়েছে, দেখো আমরা লিখতে পারি এখানে যে এবি হলো পাত্রের প্রসারণ,
বিসি হলো তরলের প্রকৃত প্রসারণ, এসি হলো তরলের আপাত প্রসারণ। যেহেতু চিত্র অনুসারে বিসি সমান এবি প্লাস এসি, দেখে নাও চিত্রে, দেখো বিসি সমান এবি প্লাস এসি, সুতরাং আমরা লিখতে পারি তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। এই রিলেশানটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি তোমরা অবশ্যই বইয়ে দাগ দিয়ে রাখবে এবং খুব ভালো করে মুখস্থ করে রাখবে। এটি যারা সায়েন্স নিয়ে পড়বে তারা দেখবে ক্লাস 11 এটি আবার আছে এবং এখান থেকে অনেক অঙ্কও কিন্তু ফিজিক্সে আসে ক্লাস 11-এ। মাধ্যমিকের জন্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখে নিই আমরা প্রসারণ গুণাঙ্কগুলো। তরলের যেহেতু দুই প্রকার আয়তন প্রসারণ রয়েছে, আপাত আয়তন প্রসারণ এবং প্রকৃত আয়তন প্রসারণ, তাই তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার। একটি হলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, আরেকটি হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেখো এখানে দেখানো রয়েছে। কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এই সংজ্ঞাটি কিন্তু কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুরূপ। দেখো একই রকম, এখানে দেখো এই তোমাদের রিলেশনশিপটাও কিন্তু সেম, কঠিনের ক্ষেত্রে যেমন করেছো তেমনই এখানে আছে, কেবলমাত্র এখানে যে আপাত প্রসারণ হয় এই কথাটি তোমাদের যোগ করতে হবে। আর আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা এ দ্বারা লিখব, এ ফর অ্যাপারেন্ট, অর্থাৎ আপাত কথাটির ইংরাজি হলো অ্যাপারেন্ট, সেখান থেকে এখানে গামা এ লেখা হয়েছে। তোমরা জানো কঠিনেরও কিন্তু আয়তন প্রসারণকে আমরা গামা দ্বারা লিখি। এখানে দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে বলে আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা লিখব গামা এ। এখানে রিলেশনশিপটিও তোমরা কিন্তু করে রাখবে। এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা লিখব গামা আর, আর ফর রিয়েল, রিয়েল কথাটির আদ্যাক্ষর নিয়ে এখানে গামা আর লেখা হয়েছে। দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাও এখানে আমি তোমাদের দেখিয়েছি। কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয়, এই কথাটি কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। যে প্রকৃত প্রসারণ হয় তাকে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। গামা আরের সংজ্ঞা থেকে দেখো এই রিলেশনশিপটিও একদম কঠিনের যেমন আয়তন প্রসারণ তোমরা করেছিলে তার অনুরূপ একদম সম্পর্ক এখানে রয়েছে। প্রতিটি অক্ষরের মানে এখানে লিখে দেওয়া রয়েছে, এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে। একটি ব্যাপার তোমরা সবসময় খেয়াল রাখবে, পরীক্ষায় যখনই তোমরা এই ধরনের কোনো সম্পর্ক লিখবে প্রতিটা অক্ষরের মানে তোমাদের কিন্তু লিখে দিতে হবে। এবার দেখি আমরা তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক কী হবে। তোমরা দেখেছিলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তিনটেরই একক একই ছিল, পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার ডিগ্রি কেলভিন। এখানে যেহেতু মূল নির্ণায়ক সমীকরণটি একই প্রকার তাই এক্ষেত্রেও একই একক হবে এবং অনুরূপভাবে হবে। কঠিনের ক্ষেত্রে যেভাবে আমরা একক নির্ণয় করেছিলাম একইভাবে হবে। যদি তোমরা এই ব্যাপারটি একটু ভুলে যাও তাহলে আমার আগের ভিডিওটি একটি দেখে নেবে, সেখানে কিন্তু কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কীভাবে নির্ণয় করবে তা দেখানো ছিল। আরেকটি ব্যাপার তোমরা দেখবে খুব প্রশ্ন থাকে টেস্ট পেপারে বা বিভিন্ন প্রশ্নপত্রগুলোতে, যে কোনটি তরলের প্রকৃত ধর্ম, প্রকৃত না আপাত প্রসারণ গুণাঙ্ক। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আপাত প্রসারণ গুণাঙ্ক যেহেতু পাত্রের মেটেরিয়ালের ওপর নির্ভর করে তাই আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটি হলো তরলের একান্ত নিজস্ব ধর্ম। এই ব্যাপারটি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর সূক্ষ্ম খুব পরিমাপের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নেওয়া উচিত। কিন্তু দেখো এখানে একক উষ্ণতার বৃদ্ধি আমরা লিখেছি, 0 ডিগ্রি সেলসিয়াস ধরলেও হয়, তরলের ক্ষেত্রে না ধরলেও খুব একটা ভুল কিছু হয় না। এটি একটু তোমরা মাথায় রাখবে। যেমন তোমরা তরলের প্রকৃত এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক দেখলে, সেই একই সম্পর্ক কিন্তু তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যেও রয়েছে। দেখো এইটি হলো সেই সম্পর্ক, গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি, যেখানে গামা আর হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা এ হলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং গামা জি হলো পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। পাত্র যেহেতু সাধারণত ল্যাবে আমরা কাঁচের নিই সেই জন্য গামা জি ইউজ করে, জি ফর গ্লাস, কিন্তু এখানে গামা জি মানে যে কোনো কঠিনেরই হতে পারে যেটি দিয়ে পাত্রটি তৈরি, সেই উপাদানের এটি আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই সম্পর্কটি তোমরা খুব খেয়াল রাখবে, এটি দিয়ে কিন্তু মাধ্যমিকে ছোট্ট ছোট্ট এমসিকিউ বানানো হয় বা বানিয়ে তোমাদের দেওয়া হয়। চলো এবার আমরা আলোচনা করি গ্যাসের প্রসারণ সম্পর্কে। তাহলে এখনও পর্যন্ত আমরা কী কী বিষয় আলোচনা করলাম তাপীয় প্রসারণ অধ্যায়ে। কঠিনের প্রসারণ আমি আগের ভিডিওটিতে আলোচনা করেছি, তরলের প্রসারণ এইমাত্র আলোচনা করা হলো। এবার আমরা আলোচনা করব গ্যাসের প্রসারণ সম্পর্কে।
তরলের মতোই গ্যাসের কোনো নির্দিষ্ট আকার না থাকায় গ্যাসেরও কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা বিবেচনা করি না, শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই আমরা বিবেচিত করি। এখানে আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, একই উষ্ণতা বৃদ্ধিতে কঠিন বা তরল যতটা আয়তনে বৃদ্ধি পায়, গ্যাস তার থেকে কিন্তু অনেক অনেক বেশি আয়তনে বৃদ্ধি পায়। সামান্য উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন অনেক বৃদ্ধি পায়। এর একটা উদাহরণ আমি তোমাদের বলতে পারি, একটি বেলুন যেটি হাওয়া দিয়ে ফোলানো আছে একটি উনুনের ওপরে যদি ধরো সঙ্গে সঙ্গেই প্রায় ফেটে যায়। তার কারণ হচ্ছে উনুন থেকে হিট পেয়ে বা তাপ সংগ্রহ করে ভিতরের গ্যাসটি আয়তনে বৃদ্ধি পায়, তার ফলে কিন্তু ওই বেলুনটি ফেটে যায়। এটি এত দ্রুত ঘটে, সেটি থেকেই তোমরা আন্দাজ করতে পারো যে গ্যাসের আয়তন কত সহজে কত বেশি বৃদ্ধি পেতে পারে। এবার আরেকটি জিনিস তোমরা একটা ঘটনা এখানে রয়েছে, সেটা হচ্ছে সমচাপ এবং সম আয়তনের সব গ্যাসের একই উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ সমান হয়। এটি কিন্তু একটি অদ্ভুত পর্যবেক্ষণ। তোমরা দেখলে যে কঠিন এবং তরলের প্রসারণ গুণাঙ্কগুলো বিভিন্ন কঠিন বিভিন্ন তরলের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, কিন্তু এই ব্যাপারটি তোমরা এখানে মাথায় রাখবে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু সমস্ত গ্যাসেরই আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু সমান। এইখানে কিন্তু গ্যাসের প্রসারণটা কঠিন বা তরলের থেকে আলাদা। এবার তোমরা জানো উষ্ণতা পরিবর্তনে গ্যাসের আয়তন এবং চাপ উভয়ই পরিবর্তিত হয়। তোমরা জানো গ্যাসের ক্ষেত্রে 3টি চলরাশি আছে, পি, ভি এবং টি, চাপ, আয়তন এবং উষ্ণতা। তাই আমরা যখন আয়তন প্রসারণ আমরা বিবেচনা করবো এই অধ্যায়ে গ্যাসের, তখন কিন্তু আমরা চাপ স্থির রাখবো। এটি কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। দেখো এখানে গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞা তোমাদের দেখানো হয়েছে, একই রকমের সংজ্ঞা কঠিন বা তরলের প্রসারণ গুণাঙ্কের মতো, কিছু জায়গায় শুধু পার্থক্য রয়েছে, সেটি আমি তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি সেদিকে। চাপ স্থির রেখেই কথাটি কিন্তু গ্যাসের আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে, একটু আগেই আমি যেটা বললাম। আরেকটি ব্যাপার সেটি হলো কঠিন বা তরলের প্রসারণ গুণাঙ্কগুলোর সংজ্ঞা যখন আমরা করেছিলাম তখন কিন্তু 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বলেছিলাম, কিন্তু এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এই কথাটি বলা আছে। তাহলে এই জায়গায় কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কটি কঠিন বা তরলের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞার থেকে এই বিষয়টি শুধুমাত্র আলাদা। চাপ স্থির রেখে এই ব্যাপারটি তোমরা মাথায় রাখবে লেখার জন্যে, এবং 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস এই কথাটা কিন্তু গ্যাসের আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে তোমাদের লিখতেই হবে। এখন দেখে নিই গ্যাসের আয়তন গুণাঙ্ককে কোন অক্ষর দ্বারা আমরা প্রকাশ করি। আমরা গামা পি অক্ষর দ্বারা প্রকাশ করি। এখানে যেটি কনস্ট্যান্ট দেখো তোমরা, এখানে চাপ স্থির অর্থাৎ চাপ কনস্ট্যান্ট, সুতরাং গামার নিচে কিন্তু এখানে পি লেখা হবে, গামা ভি কিন্তু নয়, গামা পি। চাপ কনস্ট্যান্ট বলে গামা পি। গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞা কী হবে? সমস্ত আয়তন প্রসারণ গুণাঙ্কগুলির একই কিন্তু একক। গ্যাসের আয়তন গুণাঙ্ক গামা পি এর একক হবে পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। এর দেখো যে সমীকরণটি গামা পি নির্ণয়, সেটিও দেখো তোমরা কঠিনের গুণাঙ্কগুলির যে রকমের সংজ্ঞা হয়েছিল একই ধরনের। দেখো গামা পি সমান ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। সেখান থেকে দেখো ভিটি, টি ডিগ্রি উষ্ণতায় আয়তন ভিটি যদি তোমরা বের করো, ভিটি সমান ভি জিরো ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি, এই সংজ্ঞাটি তোমরা পাবে, 1 নম্বর সমীকরণটি পাবে তোমরা। এখানে তোমরা মনে রাখবে যখন তোমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করবে, তার সমীকরণটি মুখস্থ করলেই এই অধ্যায়ের সমস্ত কিন্তু প্রসারণ গুণাঙ্কের সমীকরণগুলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। তোমরা যদি শুধু একটু বুঝে নাও যে কি কি পরিবর্তন হবে রাশিগুলির, তাহলে তোমরা খুব সহজেই সমস্ত সমীকরণগুলি তোমাদের করায়ত্ত করতে পারবে। এবার এই ফর্মুলাটি তোমাদের হলো কঠিন বা তরলের সঙ্গে মিল করে করে তোমরা মিলিয়ে এটি কিন্তু তোমরা পড়বে, তাহলে তোমরা খুব সহজে বুঝে এটি মনে রাখতে পারবে। আরেকটি বিষয় তোমাদের একটু এখানে বলে দিই। দেখো চার্লসের সূত্র তোমরা আগে পড়েছো যে কোনো গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি পায়, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে গ্যাসটি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 হ্রাস বা বৃদ্ধি পায়। তো সেখান থেকে দেখো এই ফর্মুলাটি আমরা পেয়েছিলাম। এটি হলো সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্র, অর্থাৎ ভিটি হলো টি ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন, ভি জিরো হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, টি হলো উষ্ণতা, অর্থাৎ ভিটি সমান ভি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273। এটি আমরা পেয়েছিলাম চার্লসের সূত্র থেকে। তার সঙ্গে আমরা এইমাত্র
গ্যাসের আয়তন গুণাঙ্ক দিয়ে যে সূত্রটি পেলাম যদি কম্পেয়ার করি 1 আর 2 এই দুটো সমীকরণকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো গামা পি অর্থাৎ গ্যাসের আয়তন গুণাঙ্ক সেটি হলো 1/2733 বা 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। এটি হলো গামা পির ভ্যালু, এটিও কিন্তু পরীক্ষায় পড়ে। এবং এই গামা পির ভ্যালুটি আমি একদম একটু আগেই তোমাদের যেমন বললাম, এই গামা পির ভ্যালুটি কিন্তু সমস্ত গ্যাসের ক্ষেত্রেই কিন্তু সমস্ত গ্যাসের ক্ষেত্রেই কিন্তু গামা পির ভ্যালু 1/273। আরেকটি বিষয় তোমাদের আগে আমি বলেছি, আরেকবার একটু দৃষ্টি আকর্ষণ করে দিই যে গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কেন সংজ্ঞায় বলা হয় গ্যাসের যখন আয়তন গুণাঙ্ক নির্ণয় করা হয়। কারণ গ্যাসের ক্ষেত্রে যে কোনো আয়তনকে যদি আমরা প্রাথমিক আয়তন হিসেবে বিবেচনা করতাম অনেক ত্রুটি দেখা যেত। তরল বা গ্যাসেও হয়তো ত্রুটি দেখা যায়, কিন্তু সেটি এতই ছোট যে সেটিকে আমরা নেগলেক্ট করি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে ত্রুটিটাকে নেগলেক্ট করা যায় না। তাই প্রাথমিক আয়তনটি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় সেটিকেই প্রাথমিক আয়তন হিসেবে গ্যাসের ক্ষেত্রে ধরতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা এই ভিডিও থেকে তরল এবং গ্যাসের আয়তন প্রসারণ সম্পর্কে সমস্ত ধারণাগুলি করতে পারলে। যদি তোমাদের কিছু না বোঝা থাকে বা কিছু অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেব।